দর্শক, কৃষ্ণ সাগরে দুটি বেসামরিক জাহাজের উপর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুধু এই দুটি জাহাজের উপর ড্রোন হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি। দুটি জাহাজ কার সেটা জানলেও আপনারা অবাক হবেন। দেখেন, এই জাহাজ দুটির মধ্যে একটি জাহাজ হচ্ছে চায়না জাহাজ। আপনারা একবার ভাবেন তো, যে চায়নার সাথে রাশিয়ার কি বন্ধুত্ব সম্পর্ক। হঠাৎ করে রাশিয়ার বাহিনী তারা চায়না জাহাজের উপরে ড্রোন হামলা চালালো কেন? এটা নিয়ে এখন কিন্তু অনেক রকমের মিশ্র প্রতিক্রিয়া বা বিশ্লেষকরা বা বিভিন্নভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। যেমাত্র দেখা যাচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন, সেই মুহূর্তে আবার দেখা যাচ্ছে যে চীনের একটি জাহাজের উপরে রাশিয়ার ড্রোন হামলা এটার কি ইঙ্গিত বা কি আভাস দিচ্ছে। দেখুন, কয়েকদিন আগে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের সফরে গিয়েছিলেন, সেই সফরে গিয়ে শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেছেন, বৈঠক করেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। ঠিক তখনই কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু চীন সফরে ঘোষণা দিলেন, চীন সফরে গেলেন এবং সেই সফরের মধ্য দিয়ে আবার চীনের জাহাজের উপর রাশিয়ার ড্রোন হামলা, এটা কি নিতান্তই ভুলবশত হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে এই হামলাটা করা হয়েছে, সেটাই নিয়ে কিন্তু এখন মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে। কারণ এখানে রাশিয়ার প্রযুক্তি এমন কোনো ভুল কাজ করবে না যেটা চীনের জাহাজের উপর গিয়েও ড্রোন হামলা হতে পারে, অথবা আবার কোনো ভুলবশত তো হইতে পারে। দুটো বিষয় কিন্তু হতে পারে, ভুলবশত হতে পারে, আবার ইচ্ছাকৃতভাবেও হামলা হতে পারে। ইচ্ছাকৃত হামলা করেও তার কিছু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতে পারে রাশিয়ার প্রশাসন। দেখুন, আজকে এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। সেখানে ইউক্রেনীয় নৌবাহিনী জানায় যে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর হলো একটি হলো চীনা মালিকানাধীন কার্গো জাহাজ KSL দেয়াং মার্শাল দ্বীপপুঞ্জের পতাকায় নিয়ে চলা এই জাহাজে চীনা নাবিকরা ছিলেন। দেখেন, নৌবাহিনী জাহাজটির ছবি প্রকাশ করেছে, যেখানে আগুনে পুড়ে যাওয়া অংশ স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে ইউক্রেনের জাহাজ, অর্থাৎ ইউক্রেন ভিত্তিক যে জাহাজ মনে করে রাশিয়ার পক্ষ থেকে যে হামলা করা হলো, সেটা ইউক্রেন কিন্তু স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে এটা ইউক্রেনের জাহাজ না, এটা শুধুমাত্র চীনের জাহাজ ছিল এবং চীনের সেটা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা তারা ব্যবহার করতেছিল। এখন এই স্থলপথের যে এই যে হামলাটা, এই হামলাটা নিয়ে এখন নানান রকমের মনে করেন মানে পক্ষে বিপক্ষে নানান রকমের মতামত প্রকাশ করা হচ্ছে। কারণ এটা রাশিয়ার বাহিনী তারা ইচ্ছাকৃতভাবে এই হামলাটি করলো কিনা এবং ভুলবশত হামলা হয়েছে কিনা সেটাও ক্ষতি দেখার ইতিমধ্যে অনুরোধ জানানো হয়েছে। দেখেন, এখানে যে সমস্ত কার্যক্রমগুলো আমাদের এই প্রতিবেদনে উঠে আসছে, সেই প্রতিবেদনের মোতাবেক আমরা যেটা মনে করছি বা বলতে চাচ্ছি যে বিষয়টি, যে এখানে রাশিয়া এবং চীনের মধ্যে একটা হয়তোবা কিছুটা হইলেও সম্পর্কের ফাটল ধরার মুহূর্ত বা সময় হয়েছিল। সেই মুহূর্তে হয়তো আমার মনে হচ্ছে যে এই হামলাটি করেছে তারা একটা মেসেজ দেবার জন্য। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে চীনের কিন্তু একটা বাণিজ্যিক বা সামরিক চুক্তি হবার মতন একটা পরিবেশ তৈরি হয়েছে। কারণ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি একটি প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের কাছে যে আমরা দুটি পরাশক্তি রাষ্ট্র, আপনার হচ্ছে এখন ডাউন লেভেল, আমার হচ্ছে আপ লেভেল। তো পরাশক্তি রাষ্ট্র দুটোর মধ্যে ওয়ান পজিশন এবং সেকেন্ড পজিশন এটাই থাকবে, এটাই বাস্তবতা। ফার্স্ট পজিশন যে থাকবে, ওয়ান পজিশনে যে থাকবে, একটা সময় সে সেকেন্ড পজিশন থার্ড পজিশনে নেমে আসবে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা যদি দুই পক্ষের মধ্যে যুদ্ধ যদি লিপ্ত হয়ে যায় তাহলে উভয় পক্ষে আমাদের কিন্তু ক্ষতি হবে। অতএব যুদ্ধকে বন্ধ করে আমরা আসুন আমরা সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এই সমস্ত বিষয়গুলো আমরা চুক্তি সাপেক্ষে আমরা কাজ করি, যে যার মতো করে আমরা এগিয়ে যাই। যখন এই চুক্তি হবার সম্ভাবনা বা প্রস্তাবনা চলে আসছে, তখন রাশিয়া কিন্তু ঠিকই বুঝতে পেরেছে যে আমি হয়তো বা এদের থেকে সাইড কেটে চলে যাচ্ছি। তখন তিনি রাশিয়া অর্থাৎ চীন সফরে কিন্তু ঘোষণা দিয়েছে যে চীন যেন না মানে যুক্তরাষ্ট্রের সাথে যেন না কোনো চুক্তি করতে পারে। সেই ক্ষেত্রে যখন রাশিয়ারও কিন্তু একটা চাপা একটা ক্ষোভ আছে, কারণ ইতিমধ্যে রাশিয়া দেখতে পারছে যদি চীন যদি যুক্তরাষ্ট্র ভিত্তিক তাদের চুক্তির সাথে লিপ্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে রাশিয়ার উপরে যে আমেরিকার যে একটা ক্ষোভ আছে, রাশিয়া কিন্তু একা হয়ে যাবে। অর্থাৎ ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো তারা সবসময় রাশিয়ার উপরে কিন্তু ক্ষিপ্ত, কিন্তু কোনোভাবে তারা রাশিয়ার উপর আক্রমণ করার সাহস পায় না। কারণ রাশিয়া এমন শক্তিধর রাষ্ট্র যেটার পুরো আক্রমণ যদি করে বসে তাহলে রাশিয়ার জবাবটা হবে অত্যন্ত ভয়াবহ। ইতিমধ্যে আপনারা দেখেছে রাশিয়ার যে একটা ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেটার গতিবেগ হচ্ছে 35,000 কিলোমিটার, যেটা রাশিয়ার ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সরাসরি হামলা করতে পারবে। এরকম একটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে দিয়ে আগাম বার্তা দিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই মুহূর্তে আবার এই চীনের জাহাজকে আক্রমণ করা বা এখানে ভুলবশত হোক বা ইচ্ছাকৃত হোক, যেটাই হোক না কেন,
এটার মাধ্যমে ভিন্ন কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে কিনা, আগাম কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছি না, এটাই নিয়ে এখন নানান রকমের বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছে যে কেন এরকম ভুল রাশিয়া করলো। যদি রাশিয়া ভুলই করে থাকে তাহলে কেন চীনের জাহাজের উপরে ভুলবশত তারা আক্রমণ করবে। দর্শক, ভূ রাজনীতির এখন প্রেক্ষাপট পুরা ভিন্ন হয়ে যাচ্ছে। আগামী দিনে বিশ্ব কে নেতৃত্ব দেবে, কে নেতৃত্বের পিছনে পড়ে যাবে, সেটা নিয়ে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। বিভিন্ন রকমের প্যানেল তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের সংগঠন তৈরি হচ্ছে। কারা নেতৃত্ব দিবে, কারা পৃথিবীকে পরিচালনা করবে, সেটাই নিয়ে এখন সবচেয়ে বড় কথা। কেউ যুক্তরাষ্ট্রের পক্ষে যুক্তরাষ্ট্রের প্যানেল, কেউ চায়না প্যানেল, কেউ রাশিয়া প্যানেল, এরকম বিভিন্ন রকমের প্যানেল হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের এগেইনস্টে রাশিয়া এবং চীন এবং উত্তর কোরিয়া এক, কিন্তু এদের তিনজন শক্তিশালী রাষ্ট্রের মধ্যে কে নেতৃত্ব দেবে সেটা নিয়েও কিন্তু মতাপার্থক্য আছে। দেখেন, এখানে যুক্তরাষ্ট্র কিন্তু এই পয়েন্টটা ধরেছে যে আজকে যখন চীন এবং রাশিয়ার মতো পরাশক্তি দুটি রাষ্ট্র, তারা যখন নেতৃত্বে আসবে, তখন কে নেতৃত্ব দেবে, কার নেতৃত্ব কে মানবে, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা মতপার্থক্য সৃষ্টি হবে, এটাই বাস্তবতা। আর সেই জায়গাটাই কিন্তু ইন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র ভালো করে জানে যদি রাশিয়াকে কোনোভাবে কনভিন্স করে আমি তাদের সাথে বাণিজ্যিক এবং সামরিক যে চুক্তিগুলো আছে এগুলো করতে পারি, সেই ক্ষেত্রে রাশিয়া কিন্তু একটা সাইডে পড়ে যাবে। কারণ রাশিয়া তখন ক্ষিপ্ত হয়ে যাবে যে চীন যখন যুক্তরাষ্ট্রের সাথে যখন বাণিজ্যিক বা বিভিন্ন রকমের পারিপার্শ্বিক যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো নিয়ে যখন চুক্তি হবে তাদের সাথে, তখন রাশিয়া কিন্তু তার গ্রুপহীন হয়ে পড়বে। কারণ রাশিয়া তার কিন্তু নির্দিষ্ট এরকম কোনো চ্যানেল নেই বা এরকম একটা গ্রুপ নেই যাদের সাথে তিনি আগামী দিনে বিশ্ব নেতৃত্ব দেবার মতো সক্ষমতা রাখে। হয়তোবা পারমাণবিক অস্ত্র দ্বারা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে, সামরিক দিক দিয়ে বেশ শক্তিশালী, কিন্তু অর্থনৈতিকভাবে দোষে যাওয়ার কারণে রাশিয়া এখন আগামীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো অবস্থানে কিন্তু নেই। কিন্তু সে কিন্তু এটা মানতে নারাজ। সে চাচ্ছে আগামীতে বিশ্ব নেতৃত্ব দেবে, কিন্তু সে পারবে না, আগামীতে বিশ্ব নেতৃত্ব দেবে চায় না। আর চায়নাকে কনভিন্স করার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে তারা কিন্তু লবিং করে যাচ্ছে। যদি সেই লবিংটা হয়ে যায়, সেক্ষেত্রে রাশিয়া পড়ে যাবে এক সাইড। কারণ রাশিয়ার সেখানে তখন দাপটটা অনেকটাই ম্লান হয়ে যাবে। এটা রাশিয়া ভালো করে বুঝতে পেরেছে। আর রাশিয়া এই জন্য হয়তোবা চীনকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, দেখুন আমরা সংঘর্ষের জড়িয়ে না যাই, আমরা একভূত থেকে যুক্তরাষ্ট্রকে ফেস করি আমরা। এটা হয়তোবা মেসেজ দেওয়ার কারণেই এই আজকের এই হামলাটা হইতে পারে, অথবা ভুলবশত হইতে পারে। যাই হোক না কেন, আগামী দিনে এই যে ভূ রাজনীতির ক্ষেত্রে, ভূ রাজনীতিক যে নেতৃত্বের ক্ষেত্রে যে একটা নানান রকমের রদবদল শুরু হচ্ছে, ভিন্ন মাত্রায় একটা রদবদল শুরু হচ্ছে, সেটা কিন্তু পূর্বাভাস দিচ্ছে। দর্শক, আপনার কি মনে হয় যে আগামী দিনে সারা বিশ্ব কে শাসন করবে, যুক্তরাষ্ট্র, চীন নাকি রাশিয়া? এই তিন পরাশক্তি রাষ্ট্রের মধ্যে কে নেতৃত্বে আসছে বিশ্ব রাজনীতিতে, বিশ্ব মোড়লে, কে এক নম্বরে, কে দুই নম্বরে, কে তিন নম্বরে, সেটা যদি আপনাদের ধ্যান ধারণা থাকে বা কোনো বিষয়ে যদি জানা থাকে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।